নওশাদ সিদ্দিকীকে বুকে এমন ঘুষি মেরেছে সজোরে যে সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। এখন তার রিপোর্ট খুব নেগেটিভ। এবার ভাবুন, নওশাদ সিদ্দিকী কিন্তু আমার আপনার মতো এরকম সাধারণ ব্যক্তি নন। নওশাদ সিদ্দিকী স্পোর্টসম্যান। নওশাদ সিদ্দিকী স্পোর্টসম্যান, একাধিকবার জাতীয় দলে বাংলার প্রতিনিধিত্ব করেছেন। সেই জাতীয় স্পোর্টসম্যানকে তার শরীর তাহলে কেমন সুগঠিত শরীর, তারপরেও তাকে ওরকম সজোরে ঘুষি মারার কারণটা হচ্ছে নওশাদ সিদ্দিকী নয়। ঘুষি মারার কারণ হচ্ছে মাকতব বাঁচানোর আন্দোলন কেন করবি, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর আন্দোলন কেন করবি, মসজিদ বাঁচানোর আন্দোলন কেন করবি। তাই এই নে তোকে একটা উপহার দিলাম, এবং এটা খুন করার চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামকে লড়াইয়ে আনতে হবে। আমি মনে করি আপনাদের এই ইস্যুটাকেও যুক্ত করা উচিত। আপনাদের সঙ্গে আমরা আমাদের সমস্ত গণসংগঠন সহ প্রত্যেকটা লড়াইয়ে পায়ে পা মেলাবো, এই প্রতিশ্রুতি দিয়ে, এই ওয়াদা করে আপনাদের আমি এখানে বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। ওয়াকফ আইন নিয়ে যে লড়াই পার্লামেন্টের বুকে নিশ্চয়ই ঐক্যবদ্ধভাবে সব দলের সাংসদরা, বিরোধী সাংসদরা ঐক্যবদ্ধভাবে করেছেন। তাদেরকে স্যালুট, তাদেরকে সংগ্রাম। কিন্তু আপনারা এই আওয়াজ তোলেন যে ওই পার্লামেন্টে যে লড়াইটা আপনারা করেছেন, ওই লড়াইটাকে কিন্তু গায়ের ময়দানে নিয়ে যেতে হবে। ওই লড়াইটাকে কলকাতার রাজপথ থেকে আর বর্ধমানের গলিপথ সর্বত্র ছড়িয়ে দিতে হবে। কারণ পার্লামেন্টে আপনারা করলেন আর জনমতকে সংগঠিত করবেন না, তা কিন্তু হবে না। সঙ্গে ওই প্রতিশ্রুতির গ্যারান্টি আপনাদেরকে দিতে হবে। আমরা লক্ষ্য করছি যে আন্দোলন চলছে, এই আন্দোলনের সঙ্গে কিন্তু যেভাবে ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়াই হওয়াটা দরকার ছিল, সেই লড়াইটা কিন্তু হচ্ছে না। যেন মনে হচ্ছে, অনেকেই মনে করছেন এটা মুসলমানদের সমস্যা। শাহজাদি বলছিল মুসলমানদের সমস্যা নয়, ভারতবর্ষের সংবিধানের যে মূল কাঠামো, সেই কাঠামোটাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত। তাই এই চক্রান্তের বিরুদ্ধে সমস্ত প্রথম শ্রেণীর রাজনৈতিক দলকে তার ঝান্ডা নিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে লড়াই করার দাবি এই মঞ্চ থেকে আমি করছি। এই আওয়াজও আপনাদের তুলতে হবে, কারণ এই লড়াই একার লড়াই নয়, এই লড়াই সবার নয়। সেই সঙ্গে আপনাদের বলছিল যে মানুষই পারবে এই সরকারকে টেনে নামিয়ে দিতে, যেটা তায়াদুল ভাই বলছিলেন। দ্য পিপল অফ ইন্ডিয়াকে দায়িত্ব নিতে হবে। যারা কাজ করতে পারে না, যারা ব্যর্থ, তাদেরকে হাতটা ধরে নিচে নামিয়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব নিতে হবে। সেটাই আঙুল পারে। আর তাই 3 দিন হবে না 30 দিন হবে, 30 দিন হবে না 3 দিন হবে না 3 ঘন্টা হবে, এটা বড় ফ্যাক্টর না। সবচাইতে বড় ফ্যাক্টর হচ্ছে এখান থেকে দায়িত্ব নিয়ে আমরা গায়ে চলে গিয়ে আমরা জনমত তৈরির কাজটা করব। একটা মিছিল যে কবরে ফেলে দিয়েছিল, এই আন্দোলনকে যেভাবে ধামাচাপা দিয়ে দিয়েছিল, যে আন্দোলনকে যেভাবে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টায় 90% সফল হয়েছিল মমতা ব্যানার্জি। 20 তারিখের আপনাদের লড়াই, কলকাতা পুলিশের সঙ্গে আপনাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু সেই আন্দোলনকে আবার সামনের সারিতে এনে দিয়েছে, আবার চর্চার কেন্দ্রে এনে দিয়েছে। কাজেই এটা আমাদের হাতছাড়া করা যাবে না। আমরা প্রত্যেকে আমাদের গ্রামে গঞ্জেই আন্দোলনটাকে ছড়িয়ে দেব। এখন প্রশ্ন হলো, আমি রাজনীতির লোক, আমি এরকম কথা বলতে রাজি নই ভাই যে একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন, এটা হচ্ছে ভুয়ো কথা। বলবো রাজনীতির কথা,
আরে ভাই, একটা চালের দাম বাড়লো, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। ডালের 1 টাকা দাম বাড়লে রাজনৈতিক সিদ্ধান্ত। আর আমি বোকা বোকা ভাবে বলে যাব যে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক গণসংগঠন। আমি রাজনৈতিক কথা বলবার পছন্দ করি, যেহেতু রাজনীতি করি, পার্টি করি। তাই আগামী দিনে যে শাসকরা ক্ষমতায় আসবে, অর্থাৎ এই যে আঙুলের ক্ষমতা বলে, আমি আপনি পরিবর্তন করে যাদের হাতে ক্ষমতা তুলে দেব, বা যারা এই বিজেপি সরকারকে, মমতা সরকারকে সরিয়ে যারা ক্ষমতায় আসছেন বা আসতে চাইছেন বা আসবেন, তাদেরকেও কিন্তু কথা দিতে হবে। এই ফোরামের পক্ষ থেকে আওয়াজ তোলা হোক, এই ফোরামের পক্ষ থেকে সোচ্চার আওয়াজ তোলা হোক। আর গ্রামে গঞ্জে আপনারা ফিরে গিয়ে একই আওয়াজ তুলবেন। তাদেরকেও কথা দিতে হবে যে ক্ষমতায় আসার পরে আমরা এই 2025-এর যে ওয়াকফ আইন, রাহুল গান্ধী থেকে শুরু করে, শুভঙ্কর সরকার থেকে শুরু করে, সিপিএম এর সেলিম থেকে প্রকাশ করা, সবাইকে বলতে হবে যে আমরা ক্ষমতায় আসলে 2025-এর ওয়াকফ আইনকে ওই পার্লামেন্টে দাঁড়িয়েই আমরা কোটি কোটি করে দেব। আর 1995-এর ওয়াকফ আইনকে আমরা আবার চালু করব, লাগু করব। এই আওয়াজটাও কিন্তু দিতে হবে। তার দরদি এই মমতা ব্যানার্জি সরকার হোক। দরদি বলছে এই কারণে, নওশাদ সিদ্দিকী ভাইজান সহ এই প্রোটেকশন ফোরামের যারা নেতৃত্ব আছেন, হাকিকুল ভাই, ইমতিয়াজ ভাই, আমি সকলের নাম হয়তো বলতে পারছি না, তারা যখন ময়দানে নেমেছেন, তখন তো ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াই, ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়াই, সেটা তো সেন্ট্রালের বিজেপি সরকারের বিরুদ্ধে। তাহলে মমতা ব্যানার্জির বুকে দরদ উঠবে কেন, তার বুকে যন্ত্রণা উঠবে কেন, এই প্রশ্ন তোলা দরকার। আর এই প্রশ্নটাকে একেবারে গাঁয়ের সবচেয়ে নিম্ন শ্রেণীর যে ভোটারটা, একেবারে নতুন যে ভোটারটা, তার কানেও পৌঁছে দিতে হবে, তাকে সচেতন করতে হবে। কারণ সে একমাত্র পারে এই একটা আঙুলের ক্ষমতাকে প্রয়োগ করে এই শাসককে বরখাস্ত করতে, যেটা শাহজাদি বিরোধিতাকে কবর দিয়ে দিয়েছিলেন এ রাজ্যের মাননীয়া। আমরা কয়েকটি সংগঠন, হাতে গোনা কয়েকটি সংগঠন, যারা এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনটাকে জারি রেখেছিলেন। আমি কারো সমালোচনা করতে চাই না, আমি শুধু ওই প্রশ্নের উত্তর দিচ্ছি যা থেকে আপনারা আসল কথাটা বুঝতে পারবেন। ওয়াকফ আইনের বিরুদ্ধে কোনো একদিন বড় সভা করে দিলেন মানেই আপনি জিতে গেলেন, এটা কিন্তু নয়। আসলে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধান আমাদের যে ভোটাধিকার দিয়েছে, এই একটা আঙুলের কিন্তু অনেক ক্ষমতা। তাই আমরা আমাদের রাজনৈতিকভাবে করে যাচ্ছিলাম। প্রতিটা গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে আমরা সচেতনতামূলক সভা করছিলাম, বিক্ষোভ সভা করছিলাম, জনমত তৈরির কাজটা আমরা করছিলাম। কারণ জনমতই পারে একমাত্র এই শাসককে, সেটা কেন্দ্রের বিজেপি সরকার হোক। আর কারণ লক্ষ্য করছি যারা এখানে শুনতে এসেছেন, আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, যেহেতু আমরা ছোটবেলা থেকে সমাজের সঙ্গে কাজকর্ম করে একটা বদভ্যাস আমাদের, আমরা দেখেছি এখনই বাড়ি ফিরে যান আর আপনার নিজের নিজের পাড়ায় যে মসজিদ আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে, খোঁজ নিয়ে দেখুন তার 60 থেকে 70% পর্যন্ত কাগজপত্র সব গোলমাল আছে। ভাই, আন্দোলন চলবে, কিন্তু পাশাপাশি এই কাগজ ঠিক করার কাজও কিন্তু আপনাদের করতে হবে। দেখা যাচ্ছে, আমি আমার
পাড়ার পাশের পাড়ায় একটা কালকেই শুনলাম যে মসজিদটা যিনি দান করেছিলেন, মসজিদের জন্য সম্পত্তিটা যিনি দান করেছিলেন, তার ছেলেরা এখন বলছে যে সম্পত্তিটা আমার দাদু দান করেছিল মসজিদ করার জন্য। যাকে ঠিক আছে, যেটা মসজিদ হয়েছে ওইটুকু না হলে বাদ দিচ্ছি, বাকিগুলো কিন্তু আমরা নিয়ে নেব, কারণ এখনো তো দাদুর নামে রয়েছে। ভাই, এটা হাসি বা মস্করার কথা নয়, কিন্তু এটা সিরিয়াস ব্যাপার। আপনি গিয়ে আপনার পাড়ার মসজিদের কাগজগুলো কোথায় আছে, তার অবস্থাটা কি আছে, মক্তবের কাগজগুলো কোথায় আছে, তার অবস্থাটা কি আছে, এগুলো কিন্তু সব ঠিক করে রাখুন। তারে বলে একটা বিষয় হারিয়ে যাচ্ছে, কিন্তু আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, 6 মাসের মধ্যে এই সমস্তগুলো ঠিকঠাক করে কি ওয়াকফের এনরোলমেন্ট বলেছে সেগুলো করতে হবে। আরো 6 মাস পাবেন, কিন্তু দেখতে দেখতে কিন্তু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আপনি কিন্তু হাতছাড়া করে ফেলছেন, আইনের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার হাতের বাইরে চলে যাচ্ছে। কাজেই গ্রামে যান, গ্রামে গিয়ে টিএমসি, কংগ্রেস, সিপিএম, নকশাল, আইএসএফ, সমস্ত এসডিপিআই, মুসলিম লীগ যা আছে, আজাদ পার্টি যা আছে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তির সঙ্গে আগে মসজিদ, মক্তব, মাদ্রাসা, কবরস্থানের কাগজগুলো শোধরান, কাগজগুলো ঠিক করে নিন, না হলে কিন্তু খুব সমস্যা তৈরি হবে। এই কাগজ ঠিক করতে আমাদের হবে, আমাদের সব করতে হবে। ধরুন এসআইআর নিয়ে অনেক রকম কথা চলছে। আমার পার্টি চেয়ারম্যান খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন তার বক্তব্য। আমিও আপনাদের বলতে চাই, যেহেতু আজকে ইস্যু আছে এসআইআর নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। এসআইআর এই নামে হয়তো হয়নি, কিন্তু 2006 সালে, 1997 সালে, 1977 সালে এরকম সংশোধনী হয়েছে। তাহলে তফাৎটা কোথায়? এবার এসআইআর এর নাম করে বিজেপি ভয় দেখাচ্ছে, আর মমতা ব্যানার্জিও ভয় দেখাচ্ছে যে এসআইআর হলে মুসলমানরা নাকি বিপদে পড়ে যাবে, আর বিজেপি এসআইআর করে মুসলমানদের নাম কেটে দেওয়া হবে, এরকম ভয় দেখাচ্ছে। তফাৎটা এইটা। সুতরাং ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তাই দাবি তুলেছি এসআইআর এর নামে যে আতঙ্ক তৈরি করা হচ্ছে, মানুষকে যেভাবে হয়রান করানো হচ্ছে, এসব বন্ধ করতে হবে। আর একটা কথা পরিযায়ী শ্রমিক নিয়ে বলবো। আমি ব্যক্তিগতভাবে পরিযায়ী শ্রমিক কথাটা ব্যবহার করার সম্পূর্ণ বিরুদ্ধে। পরিযায়ী এই শব্দটা অশ্লীল শব্দ, সঠিক বাংলা শব্দ নয়। তার কারণ, যারা অন্য রাজ্য থেকে কাজে এসে আপনার রাজ্যের অর্থনীতির চাকা ঘোরাচ্ছে, তারা পরিযায়ী হতে পারে না, তারা বরং আপনার রাজ্যের অতিথি শ্রমিক। এই চিন্তাটাই তো গন্ডগোল। এই চিন্তাটা গন্ডগোল করার জন্যই পরিযায়ী মানে উড়ে আসা লোক, সুতরাং তাদের তারাও। কিন্তু সে যদি আমার অতিথি হতো, তাহলে এই ভাবনাটা আমাদের আসতো না, যতই বিজেপি চেষ্টা করুক। যাই হোক, গোটা ভারতবর্ষে লাখো লাখো বাঙালি এই রাজ্য থেকে ছড়িয়ে আছে, তারা কাজকর্ম করতে গেছে, রুটি রুজি আনতে গেছে, তারা সেই রাজ্যের অর্থনীতির চাকা ঘোরাচ্ছে। আবার আমার রাজ্যেও বিহার, ওড়িশা, রাজস্থান সব জায়গা থেকেই লোকজন এসে এখানে কাজ করছে। এটাই রীতি, এটাই হওয়া উচিত, এটাই হচ্ছে, ঠিকই আছে। কিন্তু যেভাবে মাঝে মাঝে আমরা দেখতে পাই অশান্তি ছড়ানোর চেষ্টা করে। এখন এই পরিযায়ী শ্রমিক যারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে সম্মুখীন হতে হচ্ছে সমস্যা।
সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশি হয়ে যাচ্ছে। আমি আরেকটু স্পষ্ট বলবো ভাই, বাংলা ভাষায় কথা বললে আর নামটা যদি আব্দুল কামাল হয় তাহলে সংকট তৈরি হচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন কি, মিছিল করেছেন, না আমি লড়ছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের বার্তা যে আপনাকে রাস্তায় নামতে হবে না। আমরা শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, ওনাকে বলেছিলাম, বিশ্বজিৎ দা ছিলেন না, ওনাকে বলেছিলাম আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীকে মিছিল করতে হবে না। উনি বলছিলেন যে মিছিল করেছে আমাদের মুখ্যমন্ত্রী, মিছিল করতে হবে না। খালি উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে উনি একটা ফোন করবেন, যেসব বন্ধ হবে, যদি না বন্ধ করেন তাহলে এ বঙ্গে যদি উল্টো কিছু ঘটে আমায় দায়ী করবেন না। আমরা ঘটানোর কথা বলছি না। পার্শ্ব প্রতিক্রিয়া হবে তো, হয়তো এটা কি চাইছেন, কিন্তু উনি সেটা করছেন না। উনি উল্টে বলছেন 5,000 টাকা করে দেবো, তোমরা চলে এসো। ওই কেরালা থেকে একটা শ্রমিকের বক্তব্য ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, সে ওই অনলাইনে একটা ভাইরাল হয়েছে, যে মুখ্যমন্ত্রীকে বলছে যে মুখ্যমন্ত্রী, মাননীয় দিদি, আমরা এখানে 3 ভাই মিলে 80,000 টাকা রোজগার করি, ছেলে বউ বাড়িতে আছে, সংসার চালাতে এই টাকাতে কোন রকমের সংসার চলে যায়। আমি ওই রাজ্যে 3 5 15,000, সংসার কি করে চলবে? দিদি আমরা যাব না, দিদি আপনি ভালো থাকবেন, আপনার সবাই ভালো থাকবে, আপনি শুভনন্দন, আপনাকে শুভনন্দন। উনি আবার মানে ভাষাবিদ, বুঝতে পেরেছেন, বললেন যে অভিনন্দন শব্দটা বড্ড পুরনো হয়ে গেছে, তাই আমি একটা নতুন শব্দ করে দিচ্ছি, অভিনন্দন না, এখন থেকে সবাই শুভনন্দন বলবো। তো ওই ছেলেটি ওখান থেকে শুভনন্দন পাঠিয়েছে। বাংলার কোন পরিযায়ী শ্রমিক আসবে না, আর বাংলা থেকেও কোন পরিযায়ী শ্রমিক যাবে না। তাদের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারগুলোকে নিতে হবে। এসব কথা, এসব প্রশ্ন আপনাকে গ্রামে গঞ্জে গিয়ে ছড়িয়ে দিতে হবে, নচেত কিন্তু এই আঙুল কাজে লাগাতে পারবেন না। এই আঙুলকে কাজে লাগিয়ে আমি কিন্তু সরকারটাকে বদল করলেই সমস্ত সমস্যার সমাধান হবে। বিজেপি ভেবেছিল, লাস্ট কথা বলে শেষ করব, বিজেপি ভেবেছিল যে রাম মন্দির গড়ে দিয়েছি, ধর্ম খাইয়ে দিয়েছি সকলকে, সুতরাং ধর্ম খাইয়ে দিয়েছি, এবার আমি 400 পার বলেছিল, আবকি বার 400 পার। কিন্তু আমরা দেখলাম একক গরিষ্ঠতা পর্যন্ত পেল না। যেখানে রাম মন্দির হয়েছে সেই অযোধ্যার মানুষও বিজেপি সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে। দুটো তিনটে দল সমর্থন করলো, তার জন্য সরকারটা টিকে গেল। অর্থাৎ ওর এখন অবস্থা খুব শোচনীয়। এই অবস্থায় আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যে লড়াই, সেই লড়াই যদি ঐক্যবদ্ধভাবে কলকাতার রাজপথ থেকে আর গলিপথ পর্যন্ত নিয়ে যেতে পারি, আর গলিপথ থেকে রাজপথ পর্যন্ত নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এই লড়াইয়ে আমাদের জয় কেউ আটকাতে পারবে না। আর আমি আমার পার্টির চেয়ারম্যান এবং এই ফোরামের অন্যতম সদস্য বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপরে যে আক্রমণ, সেই আক্রমণ নিয়ে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার মনে হয় কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামেরও এটা একটা দায়িত্ব, কারণ আজকে নওশাদ সিদ্দিকীকে ভেতরে ঢুকে গিয়ে, সেটা পুলিশ হোক বা তৃণমূলী গুন্ডা হোক আর যাই